খুব দ্রুতই তফসিল ঘোষণা হবে। এটি হলো নির্বাচনের আগে, অর্থাৎ ভোটের তারিখ ঘোষণার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তর পরেও মানে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে যেমন প্রেস সচিব বলছেন যে কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া, তারপর এই যে নির্বাচন কমিশন বলছে আমাদের সব কিছু প্রস্তুত আছে, যত এই যে পজিটিভ এবং প্রস্তুত থাকার শব্দ বলা হচ্ছে তত সাধারণ মানুষ হিসেবে আমি চিন্তা করে দেখছি বা সাধারণভাবে কথা বলে দেখছি আসলে নির্বাচন কি হবে, এটা একটা অদ্ভুত, মানে এটার কোনো কারণ নাই, কিন্তু এরকম একটা প্রশ্ন আসছে। আমরা এটা কেন আসতেছে এটার কোনো মানে আসলে কোনো উত্তর নাই। বিভিন্নভাবে হয়তো ব্যাখ্যা দেওয়া যাইতে পারে, কিন্তু আসলে কোনো উত্তর নাই, কিংবা আছে কি না আমাদের দুইজন অতিথির কাছে আমরা জানার চেষ্টা করব। আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেল বিএনপির আহ্বায়ক, এবং ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি। এই সংশয়ের বিষয়গুলো জানতে চাই। আমাদের আজকের বিষয় ইসি প্রস্তুত তবুও সংশয়। আমি তৌহিদ শান্ত, দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা শিরোনাম দেখে এরপর আলোচনা শুরু করব। জাতীয় নির্বাচনের তফসিল এই সপ্তাহেই। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোট গ্রহণের সময় বাড়বে 1 ঘন্টা, সার্বিক প্রস্তুতি প্রধান উপদেষ্টাকে জানালেন সিএসএ। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, শারীরিক অবস্থা দেখে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। কঠিন সময়ে গণতন্ত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তারেক রহমানের। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। এনসিপির নেতৃত্বে 3 দলের নতুন জোটের আত্মপ্রকাশ। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ইশতেহারে 13 বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান টিআইবির। পঞ্চদশ সংশোধনী বাতিলের পরবর্তী শুনানি কাল। এবং গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ। হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতেন তারেক সিদ্দিক, জানালেন চিফ প্রসিকিউটর। দর্শক, আরও একটি খবর আছে, সেটি হলো শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মানে পুরোদস্তুর সাংবাদিক ছিলেন, পেশাদার সাংবাদিক এবং তারকা সাংবাদিকের খ্যাতপ্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় গুরুজন, কিন্তু তিনি এখন পুরোপুরি রাজনীতিবিদ। তিনি বা তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনও জানা যায়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছিলেন, নিবন্ধনের মোটামুটি প্রাথমিক তালিকায় ছিলেন, কিন্তু পরবর্তীতে নিবন্ধন দেওয়া হয়নি। এটি তথ্য হিসাবে দিলাম, কিন্তু এটার সাথে গ্রেপ্তারের কি সম্পর্ক আছে আমি জানি না। এটি নিয়েও আমাদের আলোচনা করব। আমি ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তর কাছে জানতে চাই, এই যে আমাদের এই যে মনে হয় আরবেন, উনি তো আপনার চেয়ে আরও বেশি বলবেন, এই যে আমাদের এই যে অনেকটা আধ্যাত্মিকভাবে আমাদের মনে হয় নির্বাচন হবে, তো এই যে সংশয়, এটা কি আমাদের দোষ, মানে আমরা যারা জনগণ তাদের দোষ কিনা, না আসলে কাদের দোষ, কেন মনে হচ্ছে নির্বাচন হবে কি না এই প্রশ্নটা এখন অনেকে জিজ্ঞেস করে। এটা জিজ্ঞেস করবার জন্য ক্ষেত্র তৈরি করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ কাজ করছে। যারা এই সংশয়টা প্রচার করে কোনো না কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারলে লাভবান হবে মনে করে, ওই গোষ্ঠীটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে নির্বাচনটা না হয় যাতে বা আরও দীর্ঘায়িত হয় সেই চেষ্টাটা প্রকাশ্যে করেছে। এক পর্যায়ে যখন দেখলো যে বাংলাদেশের সকল স্টেক হোল্ডার নির্বাচন চায়, প্রায় জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, কারণ বহু বছর তারা ভোট দিতে পারে না, দেশে বিনিয়োগ নেই, দেশে কর্মসংস্থান নেই, দেশ গণতন্ত্র উত্তরণ না ঘটা পর্যন্ত কোনো নিশ্চয়তা তৈরি হচ্ছে না, তো জনগণ নির্বাচন চায়। ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা আসলে যে ব্যবসার পরিবেশ পাবে সেজন্য তারা নির্বাচন চায়।
সেনাবাহিনী ওই অর্থে বড় এখানে মুখ্য স্টেক হোল্ডার না হলেও যেহেতু এই পরিস্থিতিতে তাদের মাঠে থাকতে হচ্ছে, তারা ব্যারাকে ফিরে যেতে চায়, সুতরাং তারাও চায় নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সরকার পরিচালিত হোক এবং সেনাবাহিনী তাদের দায়িত্বে ফিরে যাক। বিদেশি রাষ্ট্র যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় তারাও চায় একটা নির্বাচন হোক। তা রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি 5ই আগস্টের পতনের 3 দিনের মাথায় নির্বাচনের দাবি করেছে। প্রথমে ডিসেম্বরে চেয়েছে, 3 মাসের মধ্যে চেয়েছে, তারপর ডিসেম্বরে চেয়েছে, তারপরে গভর্নমেন্টের সঙ্গে অন্যান্য দল যেহেতু আরও পরে চাচ্ছিল, এক পর্যায়ে সমঝোতা হলো যে ঠিক আছে ফেব্রুয়ারিতে হতে পারে, ইটস ফাইন। কিন্তু রাজনৈতিক এবং অরাজনৈতিক কিছু পক্ষ আছে, তারা চাইতো যে নির্বাচন না হলে তারা এখন যে পাওয়ার এনজয় করছে, বিভিন্ন জায়গায় পদায়নে তারা যে দখলটা করেছে, এইটা নির্বাচন হলে এই দখলদারিত্বটা তাদের হয়তো থাকবে না। সেজন্য তারা মনে করে যে নির্বাচন যত দেরি হবে তারা এই পাওয়ারটা এনজয় করতে পারে, বিভিন্ন পদে টদে যারা আছে। রাজনৈতিক দল হিসেবে কিছু শক্তি আছে, তারা মনে করে যে তারা আরও বেশি সময় হলে তারা নিজেরা আরও প্রস্তুত হতে পারে, হয়তো তাদের ভালো হবে। এখন ওই গোষ্ঠীটা যখন দেখলো সবাই নির্বাচন চায়, তখন নির্বাচনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সুযোগটা তো তাদের নেই। এখন তারা মুখে বলছে হ্যাঁ আমরাও নির্বাচন চাই, কিন্তু নানানভাবে এরকম একটা প্রচারণা বা এরকম একটা সংশয় ছড়িয়ে দেওয়া যে নির্বাচন হবে কি। কিন্তু যারা প্রশ্নটা করেন নির্বাচন হবে কি, তাদের কাছে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে বাংলাদেশে যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হবে সেটার উত্তরণের জন্য আপনার ভাবনা কি, অথবা নির্বাচনের এমন কোনো বিকল্প আছে কি না যেটা দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে তারা দেখবেন যে এটার কোনো সদুত্তর তাদের হাতে নেই। তার মানে হচ্ছে দেশ রক্ষা করতে হলে, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে বা উত্তরণ চাইলে এই দেশে বিনিয়োগ, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রকৃত অর্থে রাজনীতিকে রক্ষা করতে চাইলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই। ফলে এমন কোনো শক্তি নাই যারা অন্য কোনো বিকল্প দেখাতে পারে। তাহলে কেবলমাত্র যারা দেশের ধ্বংস চায়, বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘমেয়াদী ব্যাহত হয়ে থাকুক এটা চায়, তাদের বাইরে তো আর কারো নির্বাচন না হোক এইটা বলার কোনো সুযোগই নেই। সেই জন্য যারা যত সংশয় প্রকাশ করুক না কেন, নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। আসলে আপনি এখানে নাম উল্লেখ না করে দুটা দলের অবস্থান বুঝিয়েছেন। যে একটি দল মনে করেন যে এই ক্ষমতাটা তারা উপভোগ করতে চায়, যে দল আমি যতটুকু বুঝি যে ইঙ্গিতটা করা হয়েছে, এই দলটি তো রাজনৈতিক দল, তো তারা কি বোঝে না যে এই ক্ষমতাটা উপভোগ করার লোভে নির্বাচনটা পিছালে পরবর্তীতে অনেক বেশি দিতে হবে, বেশি ক্ষতি হবে? আমি স্পষ্ট করেই বলি, আপনি বলেছেন, তারপর আরও জানতে চাই। জামায়াতে ইসলাম বাংলাদেশে বিভিন্ন সময় একটা সুবিধাবাদী অবস্থান নেয়। তারা 1986 সালে একটা সুবিধাবাদী অবস্থান নিয়ে এরশাদের অধীনে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গেছে। 1995-96 সালে তারা তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করে আওয়ামী লীগের সঙ্গে সখ্য রেখে নির্বাচনে গেছে এবং ধরা খেয়েছে, 2 আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। 111 আসার পরে 5 বছর ধরে যাদের সঙ্গে সরকার পরিচালনা করলো, বিএনপির সঙ্গে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালালো, ওই সময় একটা শব্দ করেনি যে বিএনপির অধীনে এই সরকারের দুর্নীতি হচ্ছে, তোমরা দুর্নীতি না থামালে আমরা থাকবো না। তারা পুরোটাই এনজয় করেছে। কিন্তু যে 111 আসলো তখন এমন একটা ভাব ধরলো যে তারা দুধে ধোয়া তুলসী পাতা, সব দুর্নীতি, সব দোষ বিএনপির। তারা মনে করলো বিএনপি মার খাচ্ছে, আওয়ামী লীগ মার খাচ্ছে, সুতরাং আমরা মনে হয় দুর্নীতি মুক্ত আছি বা আমাদেরকে কেউ মার খাচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না, আমরা মনে হয় খুব ভালো করব। 2008 সালের নির্বাচনে তার প্রতিফলন কিন্তু ঘটলো না। ফলে তারা এরকম ভুল অ্যাজাম্পশন করে, না 3টা বা 2টা ভুল অ্যাজাম্পশন করে তারা এইরকম থেকে নিজেরা মনে করে ভালো করবে, কিন্তু তাতে দেশেরও ক্ষতি হয়, তাদেরও ক্ষতি হয়। এইবারও সেই দলটি
মনে করতে পারে যে কিছুদিন বেশি সময় পেলে বিএনপির নামে আমরা আরও দুটো অভিযোগ অপপ্রচার বা প্রচার যাই হোক, বিএনপির কিছু ভুল ত্রুটি যে নেই তা তো না, সেগুলোকে ফুলিয়ে ফেপিয়ে প্রচার করে তারা মনে হয় একটা ভালো পজিশনে যাবে। কিন্তু তারা ওই আকাঙ্ক্ষা থেকে যদি নির্বাচন পেছাতে চায়, তাহলে এই রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকবে না, তা বেসিক্যালি বিরাজনীতিকরণ হবে এবং এমন শক্তির হাতে দেশ যাবে আলটিমেটলি তাদের মাধ্যমে ইন্ডিয়ার আধিপত্য আবার ব্যাক করবে। আর ইন্ডিয়ার আধিপত্য ব্যাক করলে জামায়াত অতীতে যেই সব সুবিধাজনক পজিশনে থাকবে বলে ভেবেছিল কিন্তু থাকেনি, কিন্তু মায়েরও খায়নি ওই সরকারের হাতে, 111-এর হাতে। আওয়ামী লীগ বিএনপিকে যেভাবে গ্রেফতার করেছে, টর্চার করেছে, জামায়াতকে করেনি। কিন্তু এইবার এই গণ অভ্যুত্থানের পরে পরাজিত পতিত পলাতক শেখ হাসিনার দল, সেই ফ্যাসিস্টরা যদি এইখানে অবস্থান নিতে পারে, ইন্ডিয়ার আধিপত্য যদি আবার ফেরত আসে এবং এমন শক্তির হাতে যদি ক্ষমতা যায় তারা ওই ফর্মুলা নিয়ে চলবে, তাহলে এটা ভাববার কারণ নাই যে জামায়াত ইসলাম নিরাপদ থাকবে, কিংবা এনসিপির যারা নির্দলীয় হয়েও তখন সাধারণ ছাত্র জনতা হিসেবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা নিরাপদে থাকবে, এটা ভাববারও কারণ নাই। সুতরাং নিজেদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং গণতন্ত্রকে সুসংহত করতে চাইলে সবার উচিত নির্বাচনমুখী হওয়া এবং ছোটোখাটো কিছু বিপদ থাকলেও জাতীয় কিছু ইস্যুতে একমত থাকা। দেশের গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ফ্যাসিবাদকে রুখে দেবার, এই 4-5টা বেসিক প্রশ্নে সবার একমত হওয়া উচিত। আমি মোটামুটি একমত যে আপনি যে পরামর্শ দিলেন এই পরামর্শ জামাত নিবে না। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এইটা বলছি এই কারণে যে পাভেল সাহেবকে আমি ডাক্তার সায়েন্তের কথার মধ্যে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স পেলাম, আমিও জানি। খুব অদ্ভুতভাবে আওয়ামী লীগ এবং জামাত তারা একসাথে আন্দোলন করে, আবার একজন আরেকজনকে বিচারের সম্মুখীন করে, আবার একজন আরেকজনের ভেতরে ঢুকে যায়, আবার একজন আরেকজনের মধ্যে মানে যৌক্তিকতাও একই রকমের থাকে। এইটা আসলে এরকম কেন? মানে আপনি দেখেন, খেয়াল করে 86 দেখেন, আপনি ডাক্তার সায়ন্তও আপনি দেখবেন যে এইটা খুব বড় কোনো ঘটনা না, কিন্তু এটা খুব ছোট হলেও সিগনিফিক্যান্ট। তারা আওয়ামী লীগ এবং জামাত ক্যারেক্টারিস্টিক্সভাবে একই ধরনের রাজনীতির মধ্যে থাকে। জামাত আওয়ামী লীগকে এক ধরনের মৌলবাদী দল বলে, আর আওয়ামী লীগ জামাতকে এক ধরনের মৌলবাদী দল বলে। এই জায়গাটা কি আপনি খেয়াল করেছেন? আমার মনে হয় কি যে সায়ন্ত তার কথার ভিতর থেকে একটা পর্যায় থেকে শুরু করেছে। আমি যদি আবার আরেকটু পেছনে গেলে বোধহয় বিষয়টা আরও পরিষ্কার হবে। সেটা হচ্ছে কি যে রাজনীতিতে প্রজ্ঞার কোনো বিকল্প নেই। রাজনীতি হচ্ছে এমন একটা চিকন একটা রাস্তায় হাঁটা, যেখান থেকে পিছলে গেলে উঠে আসার শক্তিটা বা সুযোগটা অনেকটা কমে যায়। 71 সালে যখন পুরো দেশ স্বাধীনতার পক্ষে ছিল, তখন এই দলটি স্বাধীনতার বিপক্ষে একটা অবস্থান নিয়েছিল। শুধু অবস্থান নিয়েছে তা না, একটা লাইন ভুলে গেছিলাম। জি, এই যে 71-এর ভুল স্বীকার, আবার এই যে 24-এর ভুল স্বীকার, এটাও আমি সেই জায়গাতে আপনাকে আমি মনে হয় যে একটু ব্যাখ্যাটা দিলে আরো একটু সহজ হবে। এটা 71-এ তারা শুধুমাত্র যে একটা বিপক্ষ অবস্থান নিয়েছে তা না, বরং তাদেরকে টিকিয়ে রাখার জন্য যত রকমের সম্ভাব্য চেষ্টা তারা করেছে। ওই সময়কার পত্রপত্রিকার যদি ধারাবাহিকতায় যদি আমরা রেফারেন্সের দিকে যাই, যে তারা আল বদর বাহিনী গঠন করেছে, কেন তারা আল রাজাকার গঠন করেছে, সেই সময়কার যারা প্রধান হয়েছিল সেই সময়কার যারা নেতৃত্ব জামায়াতে ইসলামের এবং সেই সময়কার ছাত্র সংগঠনের আলাদা প্যারালাল বাহিনী হিসেবে তারা যুদ্ধ করেছে এবং আমাদের স্বাধীনতার বিপক্ষে যত রকম অবস্থান নেওয়া সম্ভব সেটা তারা নিয়েছে। সুতরাং তাদের ওই সময়কার স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষী বাহিনী বানাইছে, এটাও মিল আছে। একটা লজ্জা তাদের আছে, ওই সময়কার একটা অস্বস্তি আছে। তারপরে হঠাৎ করে দেখা গেল কি যে 86-র কথা যেটা শান্ত বললো, যে ওই সময় পুরো দেশ একদিকে অর্থাৎ এরশাদের বিপক্ষে, কিন্তু তারা দুটো দল কিন্তু একখানে হয়ে ওই অপকর্মটি করলেন। জাতীয় বেঈমানের তকমাটা তারা নিজেদের জন্য নিলেন। আবার একই রকম 96 সালে দেখা গেল যে বিএনপিকে 91 সালে সরকার গঠনের ক্ষেত্রে তথাকথিত একটা সহায়তা করে আবার নিজেদের ভোল পাল্টে চলে গেল আওয়ামী লীগের সাথে একটা সখ্যতা করতে। এবং পরে 2008 সালে বিএনপিকে নির্বাচনে মোটামুটি বাধ্য করে আনার মধ্যে দিয়ে তারা যে একটা গণতান্ত্রিক উত্তরণের সুযোগটাকে পুরোপুরি নস্যাৎ করে যে অবস্থাটা সৃষ্টি করলো, সেখান থেকে তারা সবসময় যেটা করার চেষ্টা করেছে,
তাৎক্ষণিক লাভ খোঁজার চেষ্টা করছে। এটা রাজনীতিতে একটা পুরোপুরি একটা ভ্রান্ত পদক্ষেপ। আমি জানি আপনার মতন আমিও বলবো যে আমাদের এই কথাতে জামায়াতে ইসলামের কিছু আসবে যাবে না, তারা তাদের মতো করে তাদের রাজনীতি করবে, সে অধিকার তাদের আছে। কিন্তু আপনি যদি বিশ্লেষণের দিকে যদি যান তাহলে সেটা কিন্তু করতেই হবে। ৭১-এ যেরকম জামায়াতে ইসলামের একটা অস্বস্তি আছে, ৭১-এ বিএনপির একটা গৌরবোজ্জ্বল অবস্থান আছে, ভূমিকা রয়েছে। ২০২৪ সালেও কিন্তু একই কথা, সেখানে আওয়ামী লীগ পরাজিত শক্তি, কিন্তু বিএনপি কিন্তু একই রকমভাবে উজ্জ্বল সেখানে। অর্থাৎ দুই উজ্জ্বলতা বিএনপির জন্য আছে, আর এক জায়গাতে আওয়ামী লীগের নিষ্প্রভতা আছে, আর এক জায়গাতে জামাতের কালিমা আছে। তো ওরা একজন আরেকজনকে এই জায়গায় কিন্তু মোটামুটি বলতে পারেন যে রেসিপ্রোকেট করছে তাদের সেই উত্তরণের জন্য অথবা তাদের মুখ রক্ষা করার জন্য। অর্থাৎ এই যে শক্তিটা বলছে তারা একই সাথে ৭১-এর পরাজিত শক্তি, কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সক্ষতা তাদের সাথে। আবার আমরা এবারে দেখলাম যে ১৭ বছর বিএনপি একেবারে নিগৃহীত নির্যাতিত হলো আওয়ামী লীগের হাতে, কিন্তু জামাতের সেই নির্যাতনের কোনো ঘটনা ঘটলো না। কি জন্য? তারা নিজেরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে একটা অবস্থান নিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করলো যে তারা মনে হচ্ছিল যে তারা রাজনীতিতে আছে কি নেই এই জিনিসটার মধ্যে চলে গেল। হঠাৎ করে ২৪ সালের পরে তাদেরকে খুবই উচ্চ কণ্ঠে মনে হলো যে একটা শব্দ তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো যে দেশ স্বাধীন হয়েছে। এর মাধ্যমে ৭১-কে কিন্তু আবার নিষ্প্রভ করার চেষ্টা করেছে, আমাদের ইতিহাস থেকে ৭১-কে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কী জন্য? যেহেতু তাদের একটা কালিমা রয়েছে অতীতে, সেটি মোছার জন্য একটা জায়গা দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনকে নিয়ে যদি এই অনিশ্চয়তার খেলা চলে, যেটা খুব সঙ্গতভাবে আমরা বলবো শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য যে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠানে সবগুলো দখল তো তারা মোটামুটি নিয়ে নিয়েছে, এবং সেই সময়কালটা তারা বর্ধিত করতে চাবে, সেটি স্বাভাবিক। এবং যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হবে যে তাদের জন্য একেবারে অবশ্যম্ভাবী বিজয় আছে, ততক্ষণ পর্যন্ত তারা খেলতে থাকবে। এই খেলাটা কিন্তু আগুন নিয়ে খেলার মতো। আগুন নিয়ে খেলা কিভাবে সম্ভব? মানে নির্বাচনের মূল সংজ্ঞা হলো যে নির্বাচনটি তখন সুষ্ঠু হবে যখন জনগণ মনে করবে যে কে জিতবে, এই ফিলটা তার মধ্যে আসবে। এখন সে নিশ্চিত হতে চায় যে সে জিতবে না, নিশ্চিত হবে বললাম যে তাদের এই জায়গাতে রাজনৈতিক প্রজ্ঞার অভাব। যেমন আপনি যদি উচ্চাভিলাষী হন তখন আপনার সক্ষমতার চাইতে বেশি আপনি প্রত্যাশা করবেন। আপনি যে কথাটা আমরা বললাম যে কোন নির্বাচনে তাদের আসন সংখ্যার যদি আপনি পরিসংখ্যানের দিকে যদি যাই, দেশের ভোটারদের ভেতর থেকে কোন সংখ্যক মানুষ তাদেরকে ঐতিহাসিকভাবে সমর্থন করেছে, যেটা ৩% কম আমরা সর্বশেষ যে গ্রহণযোগ্য নির্বাচন বলে যেটার কথা আমরা বলি, সেই জায়গাতে আপনি যদি হঠাৎ করে আপনি খুব বেশি উচ্চাভিলাষী হয়ে যান, তখন আপনার পদক্ষেপের ভেতরে অসঙ্গতি থাকবে, রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকবে। যার জন্য হয় কি যে আপনি চাইবেন যে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে যদি সমতা থাকে দুটি দলের ভেতরে, বা ৩ দল বা ৪ দল যেটাই বলি না কারণ, তারা যদি প্রজ্ঞার জায়গায় যদি নিজেরা প্রাজ্ঞতা প্রদর্শন করতে পারে, তাহলে যে রকম রাজনীতি আপনি প্রত্যাশা করতে পারেন, এরকম প্রজ্ঞাবিহীন জায়গাতে যারা আবেগ দিয়ে চলতে চায়, ধর্মকে যারা কাজে লাগাতে চায় বা ব্যবহার করতে চায়, সাধারণ মানুষের ধর্মের প্রতি যে একটা আবেগ অনুরাগ রয়েছে সেটিকে মানে পুঁজি করে তারা যদি বেহেস্তের টিকিট বিক্রির মতন এরকম ন্যাক্কারজনক কাজ করে যদি তাদেরকে মনে করে যে এটাই তাদের ভোটের বাক্সকে সমৃদ্ধ করবে, এই রকম একটা কাজ করা একটা দলের পক্ষে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করার ব্যাপারটিকে তারা ভেবেচিন্তে করুক, আর অজ্ঞাতেই করুক, জ্ঞাতসারেই করুক, এটার যে পরিণতি ভালো হবে না, যেটা জনাব তারেক রহমান আজকে বলার চেষ্টা করছিল যে গভীর ষড়যন্ত্র আমাদেরকে যে জায়গাতে নিয়ে যাবে সেখান থেকে আমাদের উত্তরণের রাস্তা কিন্তু সোজা নয়, এবং সেটা আমাদের এই গণতন্ত্রের উত্তরণকে যদি একেবারে অন্ধকারে ঠেলে দেয়, এই দল কিন্তু তার দায় নেবে না, কারণ ঐতিহাসিকভাবে দায় নেওয়ার কোনো অভ্যাস এদের নেই। তো সুতরাং আমার মনে হয় যে এইখানে এই আলোচনাটা আমরা না করে বরং জনগণকে আমরা আশ্বস্ত করার চেষ্টা করি যে নির্বাচন একটা হতে যাচ্ছে এবং নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং ওই রকম কোনো কথাতে কান না পাতা, এবং আমরা ওই জায়গাতে কনসেন্ট্রেট করি। ডাক্তার সায়ন্তর কাছেও আমি এই প্রশ্নটি রেখে বিরতিতে যাব। এই যে আমরা মুখরোচক শব্দগুলা, বিশেষ করে আমাদের সাংবাদিকরা, আমরা একটা শব্দ বা একটা বাক্যর বিহাইন্ড দ্য সিন থাকে, বিহাইন্ড দ্য ইনফরমেশন। এই যে -4 থিওরি, -2 থিওরি, -420 থিওরি, এরকম বানায় ফেলি যে মুখরোচক কথা, এগুলো নিয়ে আবার টকশোতে আলোচনাও করি। আমরা নির্বাচনটা কিভাবে হওয়া উচিত, নির্বাচনে এখানে জোর দিলে ভালো হয়, এই ধরনের টকশো মিডিয়াতে আসছে না। আমি এই প্রশ্নটা আপনার কাছে, আমি যেহেতু টকশো আপনি করেন, আজকেও 3টা করলেন প্রচুর, আপনি কি এই বিষয়ে টকশো করেছেন কিনা? আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আসবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটু বিরতি নিচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের অতিথিদেরকে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে যেটি পাভেল ভাই শেষ করলেন, যে এই সংশয় নিয়ে আমরা আলোচনা না করে বরঞ্চ জনগণকে নির্বাচন কেন্দ্রিক যে একটা ডামাডোল সেটি তৈরি করি, সেটির জায়গায় যাই। এই বিষয়টি তো বেসিক্যালি মিডিয়া করে, মানে আমাদের পক্ষ থেকে গণমাধ্যম থেকে করা হয়, এটা সমষ্টিগতভাবে। আপনি টকশোতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এই জায়গাটা কতটুকু কাভার করছে গণমাধ্যম? না, গণমাধ্যম একেবারে কাভার করছে না তা না। আমরা কখনো কখনো আপনি খেয়াল করবেন, আপনার প্রশ্ন যাই করেন আমাদের কিছু বলবার থাকে, সুতরাং কোনো না কোনোভাবে আমরা যারা কথা বলতে যাই তারা কিন্তু এটা বলি যে জাতিকে নির্বাচনমুখী করতে হবে। নির্বাচনে বাংলাদেশে সব সময় কিছু কমন চ্যালেঞ্জ থাকে, সেটা নানান রকমের সংঘর্ষ, সহিংসতা, ভোটার টার্ন আউট, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান, এরকম সেগুলো সবসময় ছিল, এইবারও থাকবে। কিন্তু এইবার নতুন করে আরও দুইটা চ্যালেঞ্জ বেশি মোকাবেলা করতে হবে। একটা হচ্ছে পতিত আওয়ামী লীগের হাতে প্রচুর অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকা আছে। 16 বছর 17 বছর ধরে তারা এত অবৈধ টাকার মালিক হয়েছে, সেটা আছে। আর 16 বছরে আপনি দেখবেন বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করেনি, তার ভিডিও ছবি সব পাবেন। তাহলে তাদের নেতারা যে ইন্ডিয়া পালিয়ে গেল বা অন্যান্য দেশে গেল, নিশ্চয়ই তাদের এই যে পলাতকদের হয়তো ভালোবেসে আশ্রয় দিয়েছে তাদের ভৃত্য হিসেবে, অস্ত্র সহ তো যেতে দেয়নি। তাহলে সেই অস্ত্রগুলো দেশে রয়ে গেছে, তাদের যে কালো টাকা সেটা রয়ে গেছে, তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। তাদেরকে কি করে মোকাবেলা করবে এই সরকার, সেই স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে ভার্চুয়াল মিডিয়ায় যেরকম ইউটিউবাররা যে পদ্ধতিতে শুরু করেছে, এআইয়ের ব্যবহার যে যতটা অনৈতিকভাবে শুরু করেছে এক একজনের চরিত্র হননের জন্য, এইটার ব্যবহার এইবার পিকে চলে যেতে পারে। সেটা কিভাবে এই সরকার বা নির্বাচন কমিশন রোধ করবে এবং করলে থেকে করে বিচারের আওতায় আনবে, এই দুইটা কিন্তু নতুন বড় গুরুত্বপূর্ণ, কারণ নতুন বড় চ্যালেঞ্জ। এটা নির্বাচন কমিশনও জানে না যে এটার ইয়েটা। সেই ক্ষেত্রে ধরেন এই স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার হয়ও, আমি নিজে অনেক টকশোতে এটা বলেছি। আর সবাই কেউ কেউ আছে উদ্দেশ্যমূলকভাবে ওই দিকে নিয়ে যায় যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি, কেউ কেউ আছে এটা নিয়ে আলোচনা করে ভিউয়ার বাড়াতে চায়, কেউ কেউ আবার পলিসি মেকিং নিয়ে আলোচনা করে। সুতরাং এটা মিশ্র অবস্থান, সবাই যে নেগেটিভলি নিচ্ছে তা না। কিন্তু আমার মনে হয় উচিত হবে যারা বিভিন্ন সভা সমিতি টকশোতে অংশ নেন বিভিন্ন দল থেকে বা নির্দলীয় অবস্থান থেকে, যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্র চান, তাদের সবার আশাবাদ জাগানো উচিত এবং পলিসি মেকিংয়ে হেল্প করা উচিত যে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। আর একটা হলো এই যে নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব, এটা যত বেশি প্রচার হবে তত তার নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এটার বিষয়ে সতর্ক থাকতে হবে, কিন্তু এটা খুব বেশি আলোচনায় এনে জাতিকে বিভ্রান্ত বা হতাশ করাও যাবে না এইটা। আর আওয়ামী লীগের কী স্ট্র্যাটেজি হবে এইবার নির্বাচন প্রতিহত করতে, তারা কতটুকু চাইবে, কতটুকু গোলযোগ সৃষ্টি করতে চাইবে, সেই সক্ষমতা কতটুকু আছে, এটা কিন্তু এখনও আনসেটেলড, আমরা কিন্তু জানি না। জাতীয় পার্টির পজিশন কি হবে এইটা এখনও আনসেটেলড। দলগুলোর মধ্যে যে আপনার জোটের মেরুকরণ, সেটাও নতুন নতুন ডাইমেনশন পাচ্ছি। ফলে সব কিছু মিলেই এখনও পর্যন্ত কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে শেপটা দরকার পলিটিক্সে, সেই শেপটা আসেনি। ফলে এইটাকে কি করে এই শেপটা তৈরি করার জন্য মিডিয়া হেল্প করতে পারে, সেটা না করে যদি এখন মিডিয়া ধরেন প্রতিদিন নির্বাচন কমিশনার বা যে কাউকে পেলেই জিজ্ঞেস করে তফসিল কবে, তফসিল যেদিন ঘোষণা না করবেন তার আগে তো তিনি বলতে পারবেন না যে তফসিল অমুক দিন, বলেন যে এখনও ঠিক হয়নি, তখন বলবেন যে তফসিল এখনও ঘোষণার সিদ্ধান্ত হয়নি, মানে একটা নেগেটিভ প্রচারণা শুরু হয়ে যায়। ফলে উত্তর যাই দেয় সেটা নিয়েই একটা প্রচারণার দিকে চলে যায়। ফলে আমাদের মিডিয়ার কারো এই টেন্ডেন্সি তো আছে এই সব প্রশ্ন করবার, এগুলা থেকে একটু বেরিয়ে এসে সবার দেশমুখী, গণতন্ত্রমুখী, নির্বাচনমুখী হওয়া দরকার। আমি একটু স্পেসিফিক একটু প্রশ্ন করি, সেটি হলো আমার জামাতের সাথে তার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমার কোনো পক্ষ বিপক্ষ নেই,
জামাত ইসলামী এইবার প্রথম মানে একটি দলের নামই জামাত ইসলামী, এবং ইসলাম তো একটা ধর্মের নাম। এখন সেই ক্ষেত্রে ধর্মের নামটা সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল করে, ইউরোপিয়ানরাও করে, ওদের এখানে খ্রিস্টান পার্টি আছে, খ্রিস্টান ডেভেলপমেন্ট পার্টি আছে, জার্মানিতে খুব নাই যে তা না, কিন্তু বাংলাদেশেই প্রথম জামাত ইসলামী, যেমন খুলনায় একজনকে নমিনেশন দিয়েছেন, তিনি কৃষ্ণনন্দী। আবার ডাকসুতেও যেমন সর্বমিত চাকমার, তিনি লড়ছেন। এদের স্ট্যাটাসটা কি আসলে দলে? তারা কি জামাত ইসলামীর নেতা কর্মী, নাকি সে মানে কি স্ট্যাটাস এদের, বা জামাত কি ব্যাখ্যা দিবে? নির্বাচনে সবসময় প্রার্থী করবার জন্য দীর্ঘদিন ধরে এ দলে ত্যাগী নেতা বা কর্মী ছিলেন, এটাই যে একমাত্র উপাদান সেটা না। ঠিক আছে, ওইটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না। নতুন করে আনা যে কাউকে যেমন মুগ্ধকে নিয়ে আসছে, স্নিগ্ধকে নিয়ে আসছে বিএনপি, অসুবিধা নাই। যেটা আসলে যে পয়েন্টটা আসলে টু বি মানে ডিসকাস হওয়া উচিত, সেটা হচ্ছে জামায়াত ইসলাম বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে, ইসলাম নিয়ে রাজনীতি করে, এবং তারা চায় যে আল্লাহর আইন সৎলোকের শাসন, এটা হলো তাদের প্রচারণা। এবং তারা বলে তাদেরকে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ক্ষমতায় আসবে, কিন্তু তারা যে দিকবিদিক শূন্য হয়ে পড়ে বিভিন্ন সময়, যে আমি মিস করলাম, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের এবার ক্ষমতা আনবে, এরকম কথা তাদের অনেক নেতা বলেছে, তাদের অনেক নেতা বক্তৃতায় বলেছে, সংবাদ মাধ্যমে এসছে। এবং তারা নানান রকমের অসংলগ্ন করে, যে রোজা পূজা নিয়ে কথা বলছে, সেটা নিয়ে একটা মামলাও হয়েছে শুনলাম ওই আইনজীবীর বিরুদ্ধে। এখন এইসব ক্ষেত্রে জামায়াত ইসলাম আমার মনে হয় তারা বাংলাদেশের একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগে ফ্রম দ্য ভেরি বিগিনিং। তারও 4700 তারা এই পাকিস্তান তৈরির বিরোধিতা করেছে, 71-এ তারা বাংলাদেশ তৈরির বিরোধিতাই শুধু করে নাই, হত্যাকাণ্ড, গণহত্যা এবং ধর্ষণে তাদের সম্পৃক্ততার তৎকালীন সরকারের মন্ত্রিত্ব প্রমাণ আছে। এখন সেই দলটি ওই ইনফেরিয়র কমপ্লেক্সিটি আছে। তারপর ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা উগ্র ধর্মপন্থার প্রচার করে অনেক সময়, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ হলেও, ধর্ম চর্চা করলেও তারা উগ্র ধর্মভিত্তিক রাজনীতি বা রাষ্ট্র পরিচালনায় উগ্র ধর্মপন্থা পছন্দ করে না। এইখানেও আপনি একটু আগে আওয়ামী লীগের সঙ্গে মিল বলছিলেন, অনেকগুলা একই রকমের কাজ করে, এইখানেও আপনি একটা মিল পাবেন। আওয়ামী লীগ বাংলাদেশে ইন্ডিয়াপন্থী রাজনীতি করে সব সময়। ইন্ডিয়াপন্থীর সঙ্গে তারা কোনো না কোনোভাবে ইসলাম ধর্ম বিদ্বেষী এইরকম একটা প্রচারণা তাদের নামে, ধর্মনিরপেক্ষতার আড়ালে ইসলাম ধর্মের পক্ষের শক্তি তারা নয়, এরকম প্রচারণা কিন্তু আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সময় ছিল বা আছে। সেটাকে গুছাবার জন্য শেখ হাসিনা কিন্তু 96 নির্বাচনের আগে এসে মাথায় কিন্তু হিজাব পরা শুরু করলো, এবং হিজাব পরে তা দিয়ে পোস্টার করে বক্তৃতায় দিয়ে নানানভাবে সে যে ইসলাম ধর্মপন্থী এই প্রচারণাটা তাদেরকে আনতে হলো দল হিসেবে। তাদের যে স্বকীয়তা, সেটাও ধর্মনিরপেক্ষতার যে প্রবক্তা তারা মনে করে নিজেদের, সেই জায়গায়ও থাকলো না। জামায়াত ইসলাম ঠিক দেখবেন এইবার এত বছর ধরে তাদের রাজনীতির যে ধারা, তারা যা প্রচার করতো সেখান থেকে সরেছে। হঠাৎ করে তারা তাদের দাড়িপাল্লা কি টেইনে তোলার জন্য হরিবোল দরকার হয়ে পড়লো, এবং লোগোটিকে তারা চেঞ্জ করেছে। লোগো চেঞ্জ করেছে, করুক, সেই এটা আছে, কিন্তু দাড়িপাল্লাকে টেইনে তোলার জন্য হরিবোল বলে নাকি টেইনে তুলতে হবে, সেই স্লোগানের মধ্যে কিন্তু তার দাড়িপাল্লাকে নিয়ে গেল। এইখানেও কিন্তু আওয়ামী লীগ যেই কমপ্লেক্সিটি থেকে আওয়ামী লীগের সভানেত্রীর হেজাব পড়তে হয়েছিল, জামায়াতকেও আবার নতুন করে এখন ইসলামের নাম নিয়ে হরিবোল বলে দাড়িপাল্লার টেইনে তোলার দায়িত্ব দিতে হচ্ছে তাদেরকে। এখন বাংলাদেশের এইটা করে তারা যেটা করলো, ধর্মপ্রাণ মুসলমানদেরকেও আবার ওই তাদের কাছে এই পরীক্ষায় পড়ে গেল, তাহলে জামাত ইসলাম কি? তারা আগে ক্লিয়ার করুক তারা কোন 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 মডেলের ইসলাম চায়। তারা বাংলাদেশে নির্বাচিত হলে বাংলাদেশে হিন্দুদের অবস্থান কি হবে, তাদের পূজার কি হবে, তাদের এই যে মন্দিরের কি হবে, বাংলাদেশের সংস্কৃতির কি হবে, নাচ গানের কি হবে, বাংলাদেশের ভাস্কর্যের কি হবে, বাংলাদেশের সিনেমা নাটকের কি হবে, সেই পরিষ্কারটা তারা করছে। ডাক্তার সায়ন্ত, আপনার কাছেও থাকলে, আর ডাক্তার পাভেল আপনার কাছে, আমি ইস্যুটা চেঞ্জ করছি, আমরা বিরতিতে যেতে হবে। আজকে ইলেকশন কমিশনার সানাউল্লাহ একটি বাক্য বলেছেন যে উপদেষ্টাদের কেউই
পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা তো আইনেই আছে, নিতে পারবেন না, কিন্তু উনি বললেন যে কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না, মানে এটা তো আইনই আছে, কিন্তু উনি এটা কেন মনে করায় দিচ্ছেন বা কি কারণ? আপনি আচ্ছা, এমনিতে আমার মনে হয় যে এগুলো অপ্রয়োজনীয় কথা, যে যেটা বিদ্যমান আইন সেটাকে মনে করে দেওয়ার তো কোনো কারণ নেই। আপনি এই অপরাধ করলে এই শাস্তি হবে সেটা তো নির্ধারণ করে দেওয়া আছে। তো এটা বলবার এখানে কোনো উপদেষ্টা কি বলেছেন যে তারা পদে থেকে নির্বাচন করবেন? আমার বা মনে হয় যে এটি একটা অপ্রয়োজনীয় আলোচনা, এবং আমার মনে হয় যে যিনি নির্বাচন কমিশনার তিনি এটা এনেছেন তারও ঠিক, আমার মনে হয় যে এত গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তার মধ্যে এই বিষয়টা এনে আমার মনে হয় যে তিনি খুব বেশি বালখিল্যতার পরিচয় দিয়েছেন এগুলো করার চাইতে। যে কথাটা আপনি গণমাধ্যমের কথা বললেন, যে সংশয়ের কথা বলছেন, নির্বাচন কমিশনও কি আসলে, কমিশনাররাও কি আসলে সঠিকভাবে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ করতে পারছে কিনা? আমি এই লাইনটা দিয়ে এইটা দিয়ে আপনারা যদি এক মিনিট করে বলেন আমরা বিরতিতে যাব, যে নির্বাচন কমিশন কি নির্বাচনমুখী করতে পারছে? এটা আমার মনে হয় যে আমরা সংশয়ের জায়গা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করি, যে কথাটাতে সায়ন্ত সম্মত আমার সাথে একমত হবে। নির্বাচন কমিশনের হাতে কিন্তু এখন গুনে গুনে হয়তো 60 দিন সময় আছে কিনা সন্দেহ, এবং এত বড় একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি নির্বাচন যেখানে 2টি ব্যালটের নির্বাচন করতে হবে তাকে, এবং জনগণকে একটা গণভোটে অংশ নিতে হবে, এবং তার সংসদীয় এলাকার একজন প্রার্থীকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত করতে হবে। এখানে তাদের কাজের চ্যালেঞ্জের মধ্যে যে কথাটি আমরা বরাবরই বলি যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, হাজার হাজার নির্বাচনী কেন্দ্র আছে, এই নির্বাচনী কেন্দ্রে অনেকগুলো রয়েছেন দ্বীপে, কোনগুলো আছে মানে একেবারে রিমোট জায়গাগুলো, সেখানে নিরাপত্তা বিধান করা একটা চ্যালেঞ্জ। বিরতিতে যাচ্ছি ডাক্তার সায়ন্ত। বিরতির পরে প্রশ্ন থাকবে। গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট গঠন হয়েছে আজকে, এবং শওকত মাহমুদ গ্রেপ্তার হয়েছে আজকে, এই দুটো বিষয়। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা 1 মিনিট পরে ফিরছি। স্বাগত জানাচ্ছি মিস পারভীন মির্জাপুর জিরো আওয়ারে। ডাক্তার সাখাওয়াত হোসেন সামন্ত, আপনার কাছে প্রশ্ন ছিল, আজকে নতুন জোট হলো, সেই জোটটি হলো অনেক আলোচনা ছিল না, এনসিপি গণ অধিকারের সাথে যাবে, একসাথে দুটো দল এক হয়ে যাবে, শেষ পর্যন্ত আজকে হলো জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের রাষ্ট্র সংস্কার। এটা একটা অদ্ভুত একটা জোট, মানে বাম ডান খুব মিলের একটা জোট, এই জোটটি হলো। এবং আমরা একটু ভেতরে খবর পাচ্ছিলাম যে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বা এরা কারা কোনো একটা মিটিং করা, এবং কোনো জায়গায় তারা এক ধরনের, মানে এগুলো গুঞ্জন আছে রাজনীতিতে। এবং হঠাৎ করে আমরা দেখলাম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি শেষ শওকত মাহমুদ, তিনিও একটি দল করতে চেয়েছিলেন, এবার দলের নিবন্ধনটি পাননি, তিনি গ্রেপ্তার হলেন। দল করেছেন, নিবন্ধনটা পাননি। হ্যাঁ, আমি ভুল বলেছি। হ্যাঁ, এবং ইলিয়াস কাঞ্চন হলো এটার দল হয়েছে, কিন্তু নিবন্ধনটি পায়নি। শওকত মাহমুদ গ্রেপ্তার হলেন। এইটাকে আপনি আসলে প্রথমত জোট যেটা এনসিপি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের একটা অংশ ছাত্র, তারা এসে একটা পার্টি করলো, করার পরে নানান কারণেই তারা অনেকের ভালোবাসা, স্নেহ, সহানুভূতি এটা পেয়েছে। আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এই সময় অনেক ত্যাগ স্বীকার করেছে। ফলে তারা রাজনৈতিক শক্তি হিসেবে যতটা বড় সেটা বিবেচনায় না নিয়ে, বরং তাদেরকে ওন করা অভ্যুত্থানের শক্তি হিসেবে এবং ত্যাগ স্বীকার হিসেবে, সেই বিবেচনায় তারা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে আলোচনা চলছিল, আমরা শুনছিলাম। জামাত ইসলামের সঙ্গে জোটের ব্যাপারে আলোচনা হয়েছে, অথবা নিজেরা মধ্যবর্তী এরকম একটা মাঝামাঝি জোট করবে এরকম আলোচনা হয়েছে। কিন্তু সমস্যা হলো তারা জাতীয়ভাবে আলোচনায় আছে, তাদের অনেক নেতা তরুণ, অত্যন্ত চৌকস কথা বলেন, তারকা খ্যাতি পেয়েছেন, সেটা আছে। কিন্তু এইভাবে পরিচিতি পাওয়া আর ভোটের মাঠে গিয়ে স্থানীয়ভাবে ভোটারের মন জয় করা এবং ওই পরিচিতি, দুইটা এক জিনিস না। এখন আর বিএনপি হোক, জামায়াত হোক, যে জোটেই তারা যাক, এই দলের তো তাদেরকে নমিনেশন দিতে হলে ভাবতে হবে যে আমি আমার দলের নেতাকে বাদ দিয়ে একে দেব।
তাকে আমি এমপি বানিয়ে আনতে পারবো কিনা, তার ওই রকম পজিশন লোকালি আছে কিনা, সেই বিবেচনায় গেলে বিএনপি বা জামাত নিজস্ব চ্যানেলে পেশাদারি প্রতিষ্ঠান দিয়ে নানানভাবে তো অনেকগুলো জরিপ করেছে। সেই জরিপে যখন দেখা যাচ্ছে যে এরা চায় অনেক আসন, কিন্তু এদেরকে ন্যূনতম আসন দিলে বের করে আনতে পারবো কিনা সংশয় থেকে যায়, এবং এদেরকে আসন ছাড়ার অর্থ হলো ওই ঝুঁকি নিয়ে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিতে হয় যে আমি এই আসনটা পরাজয় বরণ করেই একে নমিনেশনটা দিলাম। মানে এই রাজনীতিতে এই আহ্লাদটা কেন করবে? এটা তো সম্ভব না। এখন এনসিপি যেহেতু ওই বাস্তবতায় আসছে না, ফলে বড় দুইটা দলের মধ্যে কেউই জোট ওইভাবে হলো না। প্লাস জামাত ইসলামের সঙ্গে তাদের জোট করার ব্যাপারে জামাতের ৭১-এর ভূমিকা, ধর্মভিত্তিক রাজনীতি, এইখানেও কারো কারো রিজার্ভেশন আছে এই দলের অনেক নেতাদের, হলো না। এখন তারা কি করবে? একা ইলেকশন করলে তাদেরকে হয়তো সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সুযোগও ঘটবে না, হয়তো ঘটলেও এমন লজ্জাজনক পরাজয় হবে, তাতে এখন তাদেরকে যেটুকু অন্তত সরকারি প্রচেষ্টায় ৩ নম্বর দল হিসেবে যে একটা আবহ তৈরি করা হয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। নানান কারণে তাদের একটা পজিশন নিতে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই এনসিপির এই চৌকস মেধাবী শিক্ষিত ছেলেরা তারা রাজনীতিটা করুক, রাজনীতিটা টিকিয়ে রাখুক। রাজনীতি তো একদিনের জন্য না, আজকেই এমপি হতে হবে। মানে এটার ব্যাখ্যাটা আমি যেমন ভুল বলতাম, এটা কি সংসদে এমপি হোক না রাজনীতি করুক? রাজনীতি করুক। আমার চাওয়াটা হচ্ছে তারা এই যে মেধাবী, শিক্ষিত, ভালো কথা বলে এবং ভালো চিন্তাও করে এদের মধ্যে অনেকের, আমি ব্যক্তিগতভাবে চিনি অনেকে, এরা রাজনীতিটা টিকিয়ে রাখুক। সেই বিবেচনায় তারা এখন যদি একা থাকে, তার থেকে এই যে অন্য যাদেরকে নিয়েছে তাদেরও কিন্তু নিজ নিজ আসনে তারা নির্বাচন করে জিতে আসবেন, ওই পরিস্থিতি এটা তারাও জানেন। কিন্তু এরা যখন একসঙ্গে একটা গ্রুপ হয়ে কোন একটা পজিশন নিয়ে কথা বলবেন, জাতীয়ভাবে কিন্তু তাদের এই ভয়েস রেজ করলে তার একটা ইম্প্যাক্ট আছে। সুতরাং তারা এই বিএনপি হোক, জামাত হোক বা অন্য শক্তি হোক, তাদেরকে গাইড করবার জন্য বা চাপে রাখবার জন্য, কেউ যাতে বিপদে না যায়, সেই ভূমিকাটা পালন করতে করতেও তারা একসময় গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেক হোল্ডার কিন্তু হয়ে উঠবে। সুতরাং এই জোট হওয়াটাকে আমি ইতিবাচক। এনসিপি পরামর্শ নিবে কিনা নিতে পারে, আমি জামাতের ব্যাপারে বলবো। আচ্ছা, এখন আমি যেটি জানতে চাচ্ছি, পাবেল ভাইয়ের কাছে আমার আলাদা একটা প্রশ্ন আছে, কিন্তু আপনার কাছে এই আমাদের শওকত ভাই আমাদের খুবই পরিচিত মানুষ, আপনি জানেন গ্রেপ্তার হয়েছেন, নিশ্চয় কোনো কারণ আছে, পুলিশ এখনো জানাননি, কিন্তু এটি ধারণা করা হচ্ছে পলিটিক্যালি। আপনি এই জায়গাটা আমি জানতে চাচ্ছি। প্রথমত কথা হলো, শওকত ভাই সাংবাদিক হিসেবে অসাধারণ তারকা সাংবাদিক ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক, সব হিসেবে অতুলনীয়, এবং তিনি যখন ছিলেন তিনি জনপ্রিয় ছিলেন সাংবাদিকদের মধ্যে। রাজনীতিতে আসার পরে নানানভাবে তিনি ফ্রাস্ট্রেটেড হয়েছেন, ডিপ্রাইভড হয়েছেন এবং একসময় বিতর্কিত হয়েছেন, কিন্তু এর কোনোটাই জাস্টিফাইড করে না যে তাকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেপ্তার করবার মতো যথেষ্ট উপাদান সরকারের হাতে থাকে এই নির্বাচনের আগে, তাহলে সেটা প্রকাশ করা দরকার। না হলে শওকত ভাই অসুস্থ এখন, এবং তার বিরুদ্ধে শোনা যাচ্ছে, কিছু সংবাদ মাধ্যমে আসছে যে আমেরিকান নাগরিক যে এনায়েত করিম চৌধুরী নামে এক ভদ্রলোককে যে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নাকি বাংলাদেশে এই সরকারকে উৎখাতের মিশন নিয়ে আসছিলেন, তার সঙ্গে যোগাযোগ ছিল। এখন এই কারণেও যদি হয়ে থাকে এবং তথ্য প্রমাণ থাকে সেটা বলুক, বরং আমার মনে হয় এটা সরকার একটা ভুল সিদ্ধান্ত নিল এবং সরকার এটা করে বিতর্কিত ভূমিকায় গেল তারা নির্বাচনের আগে। শওকত মাহমুদের এরকম কোনো ভূমিকা যদি থাকে, তাকে তো নজরদারিতে রাখা যেত, তাকে সতর্ক করা যেত। আর যদি ভয়াবহ রাষ্ট্র বিরোধী ভূমিকায় থাকে, তাহলে সেটাকে প্রকাশ্যে, এখন ধরেছে তো প্রকাশ করুক। এর মাধ্যমে আওয়ামী লীগের আমলে এইভাবে এক একজনকে গ্রেফতারের প্রবণতা ছিল, সেটারই কি ধারাবাহিকতা কিনা, এই সন্দেহটা কিন্তু আমাদের ভেতর থেকে যাচ্ছে না। ফলে এটা আমি একদম কংক্রিট মন্তব্য করছি না, কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে বলে আমার মনে হচ্ছে যে এটা সম্মত হয়। এটার প্রতিবাদ জানাই যে কারণে ইয়ে করুক। ডাক্তার পাভেল, আপনাকে লাস্ট প্রশ্ন, এটা আমি ডাক্তার শান্তকে করিনি, সেটি হলো যে লাস্ট যে ৩৬ জনের নমিনেশন দেয়া হলো, সেই নমিনেশনের মধ্যে মানে আমি এই বিটটা যেহেতু করি, আমি এটা জানি যে অনেকে বিতর্কিত আছেন। এখন এই বিতর্কিতর সংজ্ঞায় আমি যাব না, আসলে দল কাকে বিতর্কিত মনে করে আর মানুষ কাকে বিতর্কিত মনে করে সেটা নিয়ে আপেক্ষিক বিষয় আছে। আমি যেটি জানতে চাই যে
দীর্ঘ সময় ধরে যে জোটরা থাকলো সে একদম শেষ মুহূর্তে সেই জোটের জায়গাটায় এখনো খোলাসা না। আবার কেউ কেউ বিপদে পড়ে গিয়েছে, যেমন মাহমুদুর রহমান মান্না একটা অদ্ভুত বিপদে পড়ে গিয়েছেন। তিনি যেই ব্যাংকের থেকে লোন নিতেন সেই ব্যাংক এত বছর ধরে তাকে এই লোন রিশিডিউল করেছে, কিন্তু এইবার ইলেকশনে ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, এইবার সে 38 কোটি টাকা এখনই চাচ্ছে। হ্যাঁ, এই যে একটা বললাম, এই যে জোটের জায়গাটা, এইগুলো বিএনপি কিভাবে সামাল দিচ্ছে বা আসলে কি? আসলে একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া দরকার, যেমন জনাব তারেক রহমান কিন্তু এই নির্বাচন কেন, 5ই আগস্ট কেন, একেবারে তারও অনেক আগেই একটা কথা বলেছেন, যখন স্বৈর শাসকের অধীনে আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, যে বলেছেন যে আমরা একটা জাতীয় সরকারের ধারণা যেতে চাই আর কি, অর্থাৎ দেশ পরিচালনার জন্য জাতীয় সরকারের অপরিহার্যতাটা তিনি অনুভব করেছেন, যে এটা এরকম একটা ভেঙে পড়া একটা রাষ্ট্র কাঠামোকে মেরামত করার পরে দেশ পরিচালনা করতে গেলে আমাদের সবার সমন্বিত একটা ঐক্যের জায়গাতে জাতীয় সরকারের দরকার আছে। তিনি প্রথম এই কথাটা বলেছেন, এবং একই সাথে তারপরে যখন একটা প্রশ্ন উঠলো, যেমন সায়ন্ত বলছিল যে নির্বাচনে তো একজনকে দাঁড় করিয়ে দিলেই তো হলো না, তার তো নির্বাচনে জয় লাভ করার বা ওই আসন থেকে জিতে আসার সক্ষমতা থাকতে হবে। তখন তিনি বললেন যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তিনি কিন্তু জাতীয় সরকারে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে তার অঙ্গীকারের জায়গা থেকে তিনি সরে যাননি। সুতরাং এই জোটকে আসন দেয়াটা এটা কিন্তু আহ্লাদ পর্যায়ে বোধহয় ভাবা যাবে না। সক্ষমতা কিন্তু সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে, যে আমরা যদি বিএনপির পক্ষ থেকে একটা জোট সঙ্গীকে যদি আমরা সেই জায়গায় মনোনয়ন দিই, এবং সেখানে আর একটা ব্যাপারে নিশ্চয়তা এখনও কাটেনি যে প্রতীকটা কী হবে। প্রতীক যদি তার নিজের দলের প্রতীক নিয়ে যদি যেতে হয়, তাহলে আমার জোটে আসার পরেও তিনি কিন্তু আমার দলীয় প্রতীকটা ব্যবহার করতে পারছেন না। এই দুর্বলতা নিয়ে প্রতিপক্ষের সাথে যদি উনি টিকে যদি আসনটা আনতে যদি না পারেন, তাহলে উনিও তো নিশ্চয়ই তার যুক্তি দিয়ে নিশ্চয়ই এটা বুঝবেন যে এই আসনটা চাওয়ার ক্ষেত্রে তার যৌক্তিকতা বা তার সেই জায়গাতে তার চাহিদাটাকে প্রমাণ করবার মতো। জোটের ক্ষেত্রে আপনাদের কংক্রিট কোন ডিসিশন আছে? আমাদের কংক্রিট ডিসিশন হচ্ছে জোট সঙ্গীরা যারা, তাদের জন্য যে সমস্ত আসনের অঙ্গীকার রয়েছে, সুবিধাজনক যে আসনগুলো তাদেরকে দেওয়ার কথা, সেগুলো অনেক জায়গাতে কিন্তু এখনো ফাঁকা আছে। সেই জায়গায় আমরা এখনো মনে হয় 30টা না এখনো আছে, কারণ এই জোট সঙ্গীদের তো প্র্যাকটিক্যালি সবাইকে দেওয়ার জন্য এতগুলো আসনেরও দরকার নাও হইতে পারে। আবার রাজনীতিতে তো একটা জিনিস আপনি জানেন যে কিন্তু কত দেরি করে দিবেন, দেরি না, এটা জোটের তারা বলছেন এটা কিন্তু দেরি না, কারণ হচ্ছে বিএনপি কখনো এত আগে কিন্তু তার মনোনয়ন ঘোষণা করে ওই বিএনপি না, বাংলাদেশে এই প্রথম মনে আমরা তফসিলের আগেই মনোনয়ন দেখেছি, এবং তারও আগে দেখলাম যে কাজ করা শুরু করছে। এই জায়গাটাতে কিন্তু আপনাকে এইটা বিএনপিটা আমার মনে হয়েছে যে বিভিন্ন চাপে পড়ে বিএনপি দিয়ে দিয়েছে। সুতরাং আমরা কিন্তু এখনো পর্যন্ত বলি বা মনে করি যে প্রয়োজন যদি সেরকম হয়, সেক্ষেত্রে দুই একটা জায়গাতে আসনের বিন্যাস হবে না বা এরকম কোনো কথা কিন্তু দল বলেনি। এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে ডাক্তার সায়ন্ত, আপনি খেয়াল করেন, শুধু নির্বাচন কমিশনই হেফাজত না, রাজনৈতিক দলগুলোও কিন্তু হেফাজত। এই যে আপনি কে কোন মনোনয়ন, এটাও কিন্তু সবকিছু ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো। আমি এবং নির্বাচন কমিশন শুধু নেগেটিভ কথা বললে হবে না, তারা ইতিমধ্যে চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই যে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে নির্বাচনের দায়িত্বে নেওয়া যাবে না, বিশেষ করে ব্যাংকের কথা বলে, ব্যাংক আছে কিন্তু বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই নিবে না। না ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে। ব্যাংকের নিয়ে সমালোচনা উঠলো, তাদের ভিডিও ভাইরাল হলো যে তারা কিভাবে ম্যানিপুলেট করবে নির্বাচনে ওই ব্যাংকের কর্মকর্তাদের। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আমি স্পেসিফিক্যালি বিএনপির বিষয়টা জানতে চাচ্ছি। ঢাকায় মনে হচ্ছে একটাই আসন, সেটা হলো ঢাকা ৮। হ্যাঁ, ঢাকা ৮-এ মির্জা আব্বাস আছেন, ঢাকা ৮-এ ওসমান হাদি আছেন, ঢাকা ৮-এ সুজন ভাই আছেন, এবং ঢাকা ৮-এ শুনছি সাদেক কাইয়ুমকেও দেওয়া হবে। এটি একটি বিষয়। বিএনপি কেমন ধরনের চাপ, এটা আমি বিশ্লেষক হিসেবে আপনাকে জানতে পারছি, কারণ আপনি এটা খুব ভালো পারেন। আরেকটি বিষয়, এই যে বিএনপি বিভিন্নমুখী চাপ হজম করছে অথবা সিঙ্ক্রোনাইজ হচ্ছে তাদের মধ্যে, সিঙ্ক্রোনাইজ হলে কিন্তু সেটা জমে, ভেতরে জমে, বিভিন্ন আমরা বলি যে স্মোক সিঙ্ক্রোনাইজ হয়। সে এই যে বিএনপি যে বিভিন্ন দূষিত জিনিস বিভিন্নভাবে সিঙ্ক্রোনাইজ করছে, এটা কিভাবে ব্যাকফায়ার হবে? বিএনপি রাজনৈতিক জায়গায় সিদ্ধান্ত ঠিক থাকবে কিনা, এর মধ্যে তার চেয়ারম্যানকে বিভিন্ন, কিন্তু আমরা দেখলাম যে স্বাস্থ্যের জায়গা নিয়ে, মানে যেখানে 1 নম্বর হওয়া হলো সুস্বাস্থ্য, কিভাবে চিকিৎসা, সেখানে আমরা দেখলাম যে অনেকে যাচ্ছেন চলে আসুক, এখনই চলে আসুক। মানে এই যে এই সব কিছু মিলিয়ে বিএনপি কী অবস্থায় আছে?
আপনার বিশ্লেষণ বারজাই বিএনপি কি অবস্থায় আছে সেটা না পাভেল ভাইয়ের কাছ থেকে ভালো বলতে পারবে, না কিন্তু পাভেল আমি ভাইয়ের বাইরে কাছে থেকে জানতে চাইনি বিশ্লেষণটা যেটা আমি আপনাকে বাইরে সেটা থেকে বলতে হচ্ছে ঢাকা আর্টের ব্যাপারে যদি আপনি বলেন, ঢাকা ঢাকা ইউনিভার্সিটিটা ওই আসনের মধ্যে, তো ফলে ওইটা ওই একটা গুরুত্বপূর্ণ আসন ওই বিবেচনায়। ওইখানে মির্জা আব্বাস বিএনপির আলোচিত নেতা, তিনি ওইখানে আছেন এবং মির্জা আব্বাস এখান থেকে হারার মতো নেতা না, কখনোই নন। এমনকি তার স্ত্রী আফরোজা আব্বাসকেও যদি, তো তিনিও হারার মতো নেতা না, আমাকে তাকে আরও চৌকস নেতা মনে হয়। তো সেইখানে এইটা একটা বিষয়, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তো কাউকে করতে হবে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম যদি ডাকসু ভিপি সাদেক কায়ুমকে দেয়, মানে বেটার চয়েস, কারণ সে ডাকসুতে তো ওই এলাকায় নির্বাচন করেছে, সুতরাং সে একটা আলোচনায় আসার মতো হবে। জামাতের অন্য কাউকে দিলে আলোচনায় আসার মতো হবে না। এবং নির্বাচন তো নির্বাচনের মতো হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত। সেখানে অন্তত জামাতের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতাটা হোক, তাতে নির্বাচনের সময় জনগণ যাতে বোঝে নির্বাচন হচ্ছে। সুতরাং এটা পজিটিভলি দেখি আমি। দ্বিতীয় হলো গিয়ে, কিছু লোক থাকে যারা গুজব প্রচার করতে ভালোবাসে, গুজব বিশ্বাস করতে ভালোবাসে, এমন কিছু লোকও থাকে, যে কারণে বাংলাদেশে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলে। বাংলাদেশে সাবেক মেয়র আনিসুল হক, তিনি হসপিটালে ভর্তি লন্ডনে, জাতীয় টেলিভিশন পর্যন্ত স্ক্রলে দিয়ে দিয়েছিল তার মৃত্যুর খবর, পরে দুঃখ প্রকাশ করে সেটা উইথড্র করেছে। এটিএম শামসুজ্জামানকে মেরে ফেলার খবর দিয়ে দেয়, তারপরে তার বলতে হয় ভাই আমি মরি নাই। হানিফ সংকেতের মতো লোকের মৃত্যুর খবর ভার্চুয়াল মিডিয়ায় চলে আসে, তার বলতে হয় ভাই আমি মরিনি। এই দেশে এই গুজব, ম্যাডাম খালেদা জিয়া, তাকে নিয়ে যে অমানবিক যে গুজবগুলা বিভিন্ন পক্ষ প্রচার করছে, এর থেকে অসভ্যতা এবং ইত্রামি আর হতে পারে না। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার মাকে আমাদের কারো থেকে কি কম ভালোবাসেন? আমরা যত মায়া কান্না করি, যা কিছুই করি, সন্তান এবং তা সেই মা এবং সন্তানের মধ্যে যে কেমিস্ট্রি, যখন তাদের দীর্ঘদিন পর লন্ডন গেলেন ম্যাডাম, দেখা হলো, সেই ছবি সেই ভিডিও আপনার চোখে ভাসে না? তাহলে ওই সন্তান মায়ের যে কেমিস্ট্রি, সেই ক্ষেত্রে ওই সন্তান মাকে যে পরিমাণ ভালোবাসে, তার মঙ্গল চায়, তার থেকে আমরা সবাই দোয়া করি, সবাই ম্যাডামের মঙ্গল চাই, তারপর ওই সন্তানের থেকে বেশি চাই কি? সুতরাং তিনি মার জন্য লন্ডনে অপেক্ষা করবেন, নাকি তিনি এখানে আসবেন, নাকি তার স্ত্রী যেহেতু চিকিৎসক তাকে পাঠিয়ে টেক কেয়ার করাবেন, কি করবেন, নাকি ওনারা চলে গেলে -4 হয়ে যাচ্ছে, মানে কি সিদ্ধান্ত নেবেন, সেটাও আমরা তার উপর চাপিয়ে দিব। এইটা বাংলাদেশেই সম্ভব, এটা অন্য কোথাও হলে হতো না। সুতরাং বিএনপির রাজনীতিটা বিএনপি করুক, বিএনপির এইখানে রাজনীতির ঊর্ধ্ব মা ছেলের সম্পর্ক এবং সুস্থতা অসুস্থতার প্রশ্ন, এটা মেডিকেল বোর্ড দেখুক। মা ছেলের সম্পর্কটা, ছেলে যেহেতু সুস্থ সবল, সব বোঝেন, তারাই সিদ্ধান্ত নেক। এটা নিয়ে যারা আগবাড়ায় কথা বলে, তাদের একটা বদ উদ্দেশ্য আছে, এবং তাদের মধ্যে আপনি দেখবেন একটা গ্রুপ অফ পিপল আছে, কিছু পলিটিক্যাল পার্টির মেম্বার আছেন, তারা ম্যাডামকে খুব প্রশংসা করছেন, দেখাচ্ছেন যে ম্যাডাম তাদের কাছে পীর এবং উনি এই সেই সব কিছু বলে পরের ধাপে এসেই তারা অ্যাক্টিং চেয়ারম্যানের এবং এই দলটির এমনভাবে নিন্দা করেন যে ম্যাডাম এই, আর তার জন্য তার ছেলে আসছে না। আসলে তাদের ম্যাডামকে প্রশংসার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই সেকেন্ড বয়ানটা প্রচার করে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং তার দলকে প্রশ্নবিদ্ধ করা। এই চালাকিগুলো কিন্তু মানুষ বোঝে, এগুলো এক্সপোজড হয়ে যায়। ফলে যে যত চালাকি করবেন, মুনাফিকি করবেন, সে তত ধরা খাবে মানুষের কাছে। একদম সময়ের শেষ প্রান্তে এই শেষ যে বিষয় নিয়ে আমি 1 মিনিট আছে আমার মনে হয় যে এই কথাটি শান্ত যেটা বলেছে, এটার সাথে যোগ করবার খুব একটা বেশি কিছু নেই। মায়ের থেকে, এবং এই যারা আমরা নির্দয়ভাবে একটা কাজ করছি, একটা এমন একটা বিষয় নিয়ে নির্দয় কাজগুলো করছি, এটা আসলে আমাদের কালচারের মধ্যে এই অমানবিকতাকে যারা প্রশ্রয় দিচ্ছেন, যারা আর যাই হোক, এটাকে যদি তারা রাজনীতি বলে চালাবার চেষ্টা করেন, সেটা তার চাইতে কদর্যতাকে তাদের প্রকাশ করে দেয় বেশি। এবং ম্যাডামকে কিংবা জিয়া রহমান সাহেবকে খুবই উচ্চ একটা আসন দিয়ে দেখাবার চেষ্টা করা যে তার বিপরীতে অন্য একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ওই জায়গাতে তারা কলঙ্কিত করতে চান। তো মায়ের চেয়ে মাসির দরদ কখনোই বেশি হয় না, এই সত্যটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নেই। যদি বোঝে কেউ, তাহলে ধন্যবাদ। আমরা দর্শক, আপনারা জানেন যে আমরা যেটি জানি যে শয়তানের কাজ করার দুটো পদ্ধতি আছে। একটা হলো সরাসরি খারাপ কাজ করে সে, আর একটা হলো ভালো কাজের আড়ালে ডান দিক দিয়ে করে সেই কাজটা। এই
এটা আসলে মনে হয় শয়তানের কাজ, মানে কি এটা মানুষের কাজের কথাও বলা হয়েছে যে 99% ভালো। আমরা একটা অ্যাডভার্টাইজ দেখতাম, কিন্তু 1% খারাপ আর কি। এই জায়গাগুলো কোনো জাতীয় নেতা না, যে কোনো মানুষের অসুস্থতার মধ্যে আসলে আনা যায় কি না, এই প্রশ্নটা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।